এখানে খেয়াল করেন কি বলছে, রাইট আ প্রোগ্রাম দ্যাট ক্রিয়েটস আ ফাংশন হোয়ার ইট টেকস আ স্ট্রিং ফ্রম ক্যারেক্টারস অ্যাজ এন নেম প্যারামিটার। তার মানে সে বলতেছে যে আমি একটা ফাংশন ক্রিয়েট করব, যে ফাংশনে এমন ভাবে হচ্ছে আমাকে ইনপুট দিতে হবে যে ওই ফাংশনে প্যারামিটার আকারে একটা হচ্ছে স্ট্রিং যাবে, কোন কিছু নেম যাবে। প্যারামিটার কি? এই যে ফাংশন, ফাংশনের প্যারামিটার আকারে হচ্ছে একটা স্ট্রিং যাবে। স্ট্রিং আমরা ডিক্লেয়ার করি কি হবে, ক্যারেক্টার টাইপের অ্যারে লিখলেই মোটামুটি স্ট্রিং হয়ে যায় না। সো ক্যারেক্টার, তারপর ধরেন নেম, এইটা দিয়ে আমরা যে ভ্যালুটা দেই, এই ভ্যালুটা দিলেই বেসিক্যালি স্ট্রিং ক্রিয়েট হয়। কিন্তু আমাকে কি করতে হয়, একটা সাইজ মেজার করতে হয়। বাট এইখানে আমাদের সাইজটা না দিলেও চলবে। কেন? কারণ আমি যখন ভ্যালুটা দিচ্ছি, সে বাই ডিফল্ট প্যারামিটারে যেই ভ্যালুটা পাবে ওই ওয়াইজ সাইজটা নিয়ে নেবে। সো তখন আমাকে মেনশন করে দিতে হয় না 5 6, কারণ এটা ডিপেন্ডস করে আমার ইনপুট কি আসছে। সো এই কারণে আমরা সাইজটা দিব না। সো এখানে বলছে যে আবার একটু খেয়াল করেন, হোয়াই ইট টেকস আ স্ট্রিং অফ ক্যারেক্টারস। স্ট্রিং অফ ক্যারেক্টার মানে ক্যারেক্টারের স্ট্রিং বলতেছে, জাস্ট আর কিছুই না। স্ট্রিং বললো যা, ক্যারেক্টার অফ স্ট্রিং অফ ক্যারেক্টারস বললো সেম জিনিস, অ্যাজ আ নেম প্যারামিটার। তারপরে নেম প্যারামিটার মানে নেম নামে একটা প্যারামিটার দিবে যেটাতে একটা স্ট্রিং যাবে, তার মানে ওই স্ট্রিং এর নাম হবে হচ্ছে নেম। তারপর বলছো when the function is called it prints hello and the name of each person। hello আর হচ্ছে যেই নেমটা আসবে ওই নেমটা প্রিন্ট করবে। সো ফার্স্ট আমাদের কি করতে হবে, একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। ফাংশনের কোনো নেম দেওয়া আছে? ফাংশনে কিন্তু কোনো নেম বলা নেই। সো আমি কিন্তু ইচ্ছা মতো দিতে পারবো। সো ফার্স্ট আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, যেহেতু এখানে জাস্ট প্রিন্ট করবে, আমাকে কোনো রেজাল্ট দিবে না। আমি কি করব, রিটার্ন টাইপ দিব ভয়েড, তারপরে লিখলাম হয়তো প্রিন্ট নেম, এরকম টাইপের একটা নাম দিলাম। আপনারা এটাও দিতে পারেন যেটা আছে পিডিএফ এ, মাই ফাংশন, যে কোনো। বাট বলছে একটা ক্যারেক্টার হচ্ছে, সরি স্ট্রিং হচ্ছে আমাকে প্যারামিটার আকারে নিতে হবে, কিন্তু স্ট্রিং এর নামটা কি, নেম দেওয়া আছে। সো আমি একটা স্ট্রিং আগে ডিক্লেয়ার করব, যেটার নাম হবে হচ্ছে নেম। এইখানে নরমালি আমরা সাইজ দিয়ে দিতাম আগে, কিন্তু সাইজ দেওয়া লাগবে না এই কারণে যে যেইটা প্যারামিটার, সে যেই ভ্যালুটাই পাবে ওই অনুযায়ী স্ট্রিং ক্রিয়েট করে নেবে। সো আমাকে এক্সট্রা করে সাইজ বলে দেওয়া লাগবে না। স্যার প্যারামিটার কি বুঝছেন? হ্যাঁ, প্যারামিটার কি বুঝছেন? প্যারামিটারটা বুঝেন না? কতগুলো ক্লাস করেন নাই? ওই ভাই কি বলেন? প্যারামিটার হচ্ছে আমি যখন ফাংশন ইউজ করব, তার মানে কি আমি এক্সট্রা একটা অন্য জায়গায় হচ্ছে আমি একটা সার্টেন কাজ করতেছি বা একটা স্পেসিফিক স্টেটমেন্টগুলোর কাজ করতেছি, যেটা আমি রিইউজ করব। এখন আমাদের মেইন ফাংশন থেকেই ওই ফাংশনটা কল দিতে হবে, অর্থাৎ যেই কাজটুকু আমি বারবার করতে চাই, যখন যেখানে ইচ্ছা করতে চাই, ওই টাইমটাতে আমাকে যখন কাজ করতে হবে তখন আমাকে কি করতে হবে, ওই ফাংশনটা কল দিতে হবে। ফাংশন কল দেওয়ার সিস্টেম হচ্ছে ফাংশনের নেমটা লিখতে হবে। সাপোজ এটা যদি আমি কল দেই তাহলে লিখতে হবে এটার নেম, আর এর আন্ডারে যদি কোনো ভ্যালু আমি মেইন ফাংশন থেকে পাস করতে চাই, আমি মেইন ফাংশন থেকেই বেসিক্যালি ফাংশন কল দেই। এটা অবশ্যই চেঞ্জ আছে যে সবসময় মেইন ফাংশন থেকে হয় না, আপনি একটা ফাংশনের ভিতরেও আরেকটা ফাংশন কল দিতে পারেন, এটা প্রবলেম না। ফাংশন যে কোনো জায়গায় কল দিতে হয়। সাপোজ ধরেন আপনি মেইন ফাংশন থেকে একটা ফাংশন কল দিবেন, সো মেইন ফাংশন থেকে যদি আপনাকে কোনো ভ্যালু এই ফাংশনের মধ্যে ইউজ করতে হয়, তাহলে আপনাকে প্যারামিটার আকারে ভ্যালু নিয়ে আসতে হবে। আপনি ডাইরেক্ট যদি ফাংশন কল দেন তাহলে মেইন ফাংশন থেকে ওই ফাংশনের ভ্যালুটা যাবে না। সো ভ্যালুটাকে ট্রান্সফার করার জন্য আমাকে কি করতে হবে, প্যারামিটার আকারে পাস করতে হবে। সো প্যারামিটার আকারে কিভাবে পাস করব, যখন আমি ফাংশন কল দিব ওই অনুযায়ী আমি ভ্যালু পাস করে দেব, যে টাইপের ভ্যালুটা আমি ওইখানে ওই ফাংশনে নিয়ে কাজ করতে চাই। সাপোজ এইখান ক্ষেত্রে স্ট্রিং দিতে বলছে একটা নেম, আমি এমন করতে পারি যে একটা স্ট্রিং নিতে পারি n, ওইটার মধ্যে আমি হয়তো নাম দিলাম হচ্ছে ধরেন তানহা, এরকম নাম দিয়ে রেখে জাস্ট এই স্ট্রিংটা পাস করে দিতে পারি। এইটা একটা ওয়েতে করতে পারি, যেমন একটা ভ্যারিয়েবলের ভ্যালুটা রেখে তারপরে ভ্যারিয়েবলটা হচ্ছে প্যারামিটার আকারে পাস করে দিলাম। অথবা আমি কি করতে পারি, আরেকটা ওয়ে, যে আমি এখানে ডাইরেক্ট ভ্যালু বসাইতে পারি। এটা ডিপেন্ডস করে আমি কিভাবে কোডটা করতেছি, আমার কোডে কি চাচ্ছে। ধরেন জয়া, এইরকম ভাবে আমি ডাইরেক্ট পাস করে দিতে পারি। আমি চাইলে এইভাবেও করতে পারি অথবা ডাইরেক্ট করতে পারি। এখন আমাকে যদি কোনো একটা জায়গা থেকে ভ্যালু নিয়ে এসে পাস করতে হয়, তাহলে হয়তো আমাকে ভ্যারিয়েবলটাই পাস করতে হবে। তখন আমি হয়তো ডাইরেক্ট ভ্যালুটা পাস করতে পারবো, কারণ ভ্যালুটা আননোন থাকতে পারে, হয়তো ওই ভ্যারিয়েবলে সেভ করা আছে, বাট ওইটা হয়তো অন্য ক্যালকুলেশন করে আছে, বাট ক্যালকুলেশন ছাড়া তো আমি ডাইরেক্ট ভ্যালুটা দিতে পারবো না। সো এই যে আমি মেইন ফাংশন লিখলাম, ধরেন এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, ইনক্লুড stdio_h, তারপর হচ্ছে ধরেন ইন্ট মেইন লিখে আপনি এখান থেকে আপনার কোড শুরু করছেন, কোড শুরু করে এগুলো লিখছেন। এখন আপনি যদি এইখান থেকে ফাংশনটা কল দিতে চান আর এই ভ্যালুটা নিয়ে কাজ করতে চান,
তখনই আপনাকে এই ফাংশনে প্যারামিটার আকারে ভ্যালুটা পাস করতে হবে। প্যারামিটারের মানে হচ্ছে আমি যদি কোনো ডেটা পাস করতে চাই ওই ফাংশনের মধ্যে, সো এটা কখন পাস করব, যখন আমি ফাংশনটা কল করব, অর্থাৎ কাজ করার জন্য তাকে বলবো যে এখন আমার কাজ দরকার, এখন তুমি করে দাও। যখনই কাজ করতে আমি বলবো তখনই তাকে এই ভ্যালুটা দিয়ে দিতে হবে। সে এই ভ্যালুর উপর ডিপেন্ড করে কাজ করবে। কেন কাজ করবে? কারণ এইখানে যে ফাংশনের রিটার্ন টাইপটা লিখলাম, রিটার্ন টাইপটা কি, যে ফাংশন থেকে কোনো আউটপুট আসে কিনা। আমরা নরমালি প্রিন্ট করব, এখান থেকে কোনো রেজাল্ট আমি ব্যাক চাচ্ছি না, আমি জাস্ট প্রিন্ট করব। এই কারণে আমি জাস্ট ভয়েড দিব, আমি কোনো ফাংশনের ডেটা টাইপ লিখবো না। যদি আমাকে কোনো কিছু ব্যাক করতে বলতো যে আউটপুট একটা আসতেছে এরকম টাইপের যদি কোনো ফাংশন হতো, তাহলে আমি ওই যে ডেটা যেটা আউটপুট হিসেবে আসতেছে ওইটার ডেটা টাইপটা লিখতাম। এখানে কোনো আউটপুট হিসেবে আসতেছে না, সো আমি কোনো ডেটা টাইপ লিখি না, এখানে ভয়েড লিখছি। তারপরে লিখলাম ফাংশনের নেম এন্ড দেন প্যারামিটার লিখলাম, যেই প্যারামিটারটা আমাকে এইখান থেকে ভ্যালুর মাধ্যমে একটা ভ্যালু দিবে। সো এই কারণে আমাকে প্যারামিটারের ডেটা টাইপটা হচ্ছে এখানে লিখতে হবে এন্ড একটা নেম দিতে হবে। প্যারামিটার যদি হয় অ্যারে, অ্যারে টাইপ যেভাবে ডিক্লেয়ার করি ওইভাবে নেম দিতে হবে। যদি প্যারামিটার হয় স্ট্রিং, তাহলে স্ট্রিং যেভাবে ডিক্লেয়ার করে ওইখানে নেম দিতে হবে। এখানে স্পেসিফিক্যালি এই স্ট্রিং এর নাম নেম কেন দেওয়া, কারণ আমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে it takes a string of character as a name parameter, তার মানে নেম প্যারামিটার দিয়ে আমাকে স্ট্রিংটা নিতে হবে। এই কারণে এটা হচ্ছে আমাকে নেমই দিতে হচ্ছে। যদি বলা না থাকতো আমি এনও দিতে পারতাম, এ বি সি ডি বা নিজের নামও দিতে পারতাম, এটা কোনো ম্যাটার করে না। নেক্সট আমাকে যে কাজটা করতে হবে এখন, এই যে আমি ভ্যালুটা যেটা হচ্ছে কলিং এর সময় পাস করলাম, এইটা আমার এই থ্রুতে এই ফাংশনে নেম আকারে চলে আসছে। অর্থাৎ আমি নেম দিয়ে যে কাজটা করব, যে ভ্যালুটা আসছে ওইটা দিয়ে কাজ হয়ে যাবে, অর্থাৎ নেমের মধ্যে ভ্যালুটা চলে আসছে। সো এখন আমি কি করব, আমাকে বলছে হ্যালো আর হচ্ছে নেমটা প্রিন্ট করতে। সো আমি জাস্ট একটা প্রিন্টএফ লাইন লিখলাম, আচ্ছা এখন খেয়াল করেন একটু, আমরা একটু ব্যাক করি। সো যে কাজটা করতেছিলাম, আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে হ্যালো হচ্ছে একটা লিখতে হবে, এর সাথে আমাদের কি যে স্ট্রিংটা আছে আমরা পাচ্ছি ওই স্ট্রিংটা প্রিন্ট করতে হবে। স্ট্রিং প্রিন্ট করে কি হবে, পার্সেন্টেজ দিয়ে। আর এখানে নিউ লাইনটা দেওয়া হয়েছে যে প্রিন্ট করার পরে নিউ লাইনটা প্রিন্ট করবে। আপনারা না দিলেও প্রবলেম নাই, যেহেতু জাস্ট ফাংশন, সো আপনারা সিঙ্গেল দিলেও হয়, বাট নরমালি হয় কি হ্যালোর পরে নেমটা দিয়ে নিউ লাইন প্রিন্ট করে ফেলবে। এই জন্য হচ্ছে কি নিউ লাইনের ক্যারেক্টারটা দেওয়া। সো এটা দিলেও বেটার, আর না দিলেও প্রবলেম নাই। আপাতত প্রবলেম নাই, এই কোশ্চেনে এটা নিয়ে কোনো কিছু বলে না। সো আপনারা দিলেও হবে, না দিলেও হবে, বাট এখানে আমাকে কমা দিয়ে স্ট্রিং এর নেমটা দিতে হবে। স্ট্রিং এর নেম কি, এই যে স্ট্রিংটা পাচ্ছি এটাই তো আমি প্রিন্ট করতে যাচ্ছি না, সো এইটার নেম হচ্ছে কি নেম। সো এটা আমি লিখে দিলাম, বাস শেষ, আমার কাজ শেষ। এরপরে কিন্তু আর কোনো কাজ নাই। সো এখন আমি কি করলাম, মেইন ফাংশনে গিয়ে একটা ক্যারেক্টার টাইপের স্ট্রিং দিলাম, যেখানে আমি নাম দিলাম হচ্ছে n। আচ্ছা এখানে একটা জিনিস করছি, এইটা হবে এরকম। সো এইখানে হচ্ছে আমি ভ্যালুটা বসাই দিলাম, তারপর হচ্ছে ওই স্ট্রিংটা পাস করে দিলাম, ওই যে ফাংশন ওই ফাংশনের নেমটা কল করে প্যারামিটার আকারে হচ্ছে স্ট্রিংটা পাস করে দিলাম। তারপর স্ট্রিংটা এখানে চলে আসলো, দেন স্ট্রিংটা হ্যালোর সাথে প্রিন্ট করে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম। সো এইভাবে কিন্তু জাস্ট ফাংশনটা আমরা কি করলাম, ইউজ করলাম জাস্ট প্যারামিটার আকারে আমার মেইন মেথড মেইন ফাংশন থেকে হচ্ছে গিয়ে ভ্যালুটা পাস করে। এমন হইতে পারে আমি হয়তো এই ফাংশনের মধ্যে অন্য আরেকটা ফাংশন ক্রিয়েট করতেছি, এটা একটু ক্রিটিক্যাল, এটা না বুঝলেও হবে, সাধারণত আপনাদের এটা কোশ্চেন থাকে না। ধরেন আপনি আরেকটা ফাংশন লিখলেন প্রিন্ট নেম টু, এই নামে একটা ফাংশন লিখলেন, আপনি যাচ্ছেন এই ফাংশনটা কাজ করবে এটার ভিতরে। সো তখন আপনাকে এইখানেও কিন্তু কল করার সুযোগ আছে, আপনি চাইলে এখান থেকে আরেকটা ফাংশন কল করতে পারেন। তার মানে ফাংশনের ভিতরেও আপনি আরেকটা ফাংশন কল করতে পারেন, এটাতে প্রবলেম নাই। বাট এটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন কিভাবে। নিচের ফাংশনটা কি উপরের ফাংশনে কল করতে পারবো, একই প্রসেসে? নিচের ফাংশন উপরের ফাংশন হ্যাঁ কল করতে পারবে, কিন্তু নিচের ফাংশনে যদি এই লাইনটা লিখে কল দেন তাহলে সে নিজেকে নিজে কল দিচ্ছে, বারবার কিন্তু ঢুকে যাচ্ছে। এটাকে আবার বলা হয় যে কোন ফাংশন যদি নিজেই নিজেকে কল করে, এই ফাংশনকে বলা হয় রিকারশন ফাংশন, রিকারসিভ ফাংশন বা রিকারশন। এই জিনিসটা হয় যে আপনি একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন নিজেই নিজেকে কল দিচ্ছে, অর্থাৎ ওই ফাংশনের মধ্যেই আবার ওই ফাংশনকে কল করা আছে। সো এইটা স্টপ করার জন্য একটা ওয়ে আছে। রিকারসিভ ফাংশন যখন আপনাদের একটু বড় হলে পড়াবে, এখনো দরকার না, আপনাদের নেক্সট সেমিস্টারে হয়তো যখন আপনাদের একটু জাভা অথবা সি প্রোগ্রামিং এর একটু অ্যাডভান্স কোর্স করাবে, সি প্লাস প্লাস করানো হবে, তখন হয়তো রিকারসিভ ফাংশনটা একটু ভালোভাবে পড়াবে। এখন জাস্ট আপনারা মাথায় রাখেন
রিকার্সিভ ফাংশনটা আমি লাস্টের দিকে একটু দেখাবো, হালকা করে একটু দেখাই দিব, ওই জিনিসটা আপনারা একটু রিকার্সিভ ফাংশনটা পড়ে রাখবেন। আচ্ছা, এখন যে কাজটা আমাদের, যে আমরা জাস্ট ফাংশন কল করলাম, কল করে কাজ করলাম, সো এটা কিন্তু আমাদের এই কোশ্চেনটা প্রবলেম সলভ হয়ে গেছে। এখন কি বুঝতে পারতেছেন এটা কিভাবে করলাম? এই যে এখানে দেখেন ইন্ট মেইন লেখছেন, এখানে মাই ফাংশন দিয়ে ডাইরেক্ট পাস করে দিয়েছে। মাই ফাংশন মানে কি? আমার ফাংশনের নেম, আর এখানে ডাইরেক্ট হচ্ছে কি পাস করছে। সো আমি কি ডাইরেক্ট পাস করতে পারি? এটাই। সো এখানে আমি ডাইরেক্টও পাস করতে পারি, অথবা আমি একটা ক্যারেক্টার টাইপের স্ট্রিং এ, অর্থাৎ স্ট্রিং এর মধ্যে আমি ভ্যালুটা রেখে ভ্যালুটা ভ্যারিয়েবলটা পাস করতে পারি, স্ট্রিং এটা পাস করতে পারি। দুইটাই সেম, কোনটা বেটার বলতে কিছু নাই। তবে আপনার এমন হইতে পারে যে আপনি কোন একটা রেজাল্ট থেকে এই স্ট্রিং এর ভ্যালুটা পাচ্ছেন, তখন কি আপনাকে ওই রেজাল্ট একটা ভ্যারিয়েবলে রাখতে হবে, তারপর ভ্যারিয়েবলটা পাস করতে হবে। যখন আপনার কাছে ডাইরেক্ট কোনো ভ্যালু থাকবে না, হয়তো এমন হতে পারে যে আপনি বলতে পারেন যে একটা স্ট্রিং ইউজার আমাকে ইনপুট দিবে, সো আপনি কি একটা স্ট্রিং এখন কি ডাইরেক্ট বসাইতে পারবেন? এটার মতো ডাইরেক্ট পাঠাইতে পারবেন না, স্ট্রিং ইউজার দিবে। তার মানে কি স্ট্রিংটাকে আমাকে একটা ইউজার ইনপুট নিয়ে রাখতে হবে, তারপরে ওই স্ট্রিংটা আমাকে পাঠাইতে হবে। তখন কি আমাকে স্ট্রিং ক্রিয়েট করে স্ট্রিং এর মধ্যে ভ্যালুটা নিতে হবে, তারপরে স্ট্রিংটা প্যারামিটার আকারে পাস করতে হবে। আমি কিন্তু ডাইরেক্ট তখন আর হচ্ছে লিখে দিতে পারবো না যে স্ট্রিং এর মধ্যে যে ভ্যালুটা আছে ওইটা কিন্তু লিখে দিতে পারবো না, কারণ ওটা আমার কাছে নাই, আমাকে ইউজার কাছ থেকে নিতে হবে। সো যখন আমাকে ইউজার কাছ থেকে নিতে হবে, তখন ক্যালকুলেশন করে রেজাল্টের পরে ওই ভ্যালুটা পাস করতে হবে ফাংশনে, তখন আমরা ভ্যারিয়েবলে বা স্ট্রিং এ বা অ্যারেতে হচ্ছে ডেটাগুলো রেখে নিব। আর যদি আমাকে ডাইরেক্ট পাস করার সুযোগ থাকে তাহলে আমি জাস্ট ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিতে পারবো। এটা ডিপেন্ডস করে আমি কি টাইপের প্রবলেম সলভ করতেছি। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখি এখানে কি বলছে। Write a program that creates a function and inside the function take a string as a parameter for name and an integer as a parameter for age. Now display the name and age of the function is called. তার মানে এখন বলতেছে, দেখেন একটু খেয়াল করে কোশ্চেনটা পড়েন। Creates a function and inside the function, একটা ফাংশন ক্রিয়েট করব, আর এই ফাংশনের ভিতরে কি হবে? takes a string as a parameter, তার মানে একটা স্ট্রিং প্যারামিটার আকারে নেবে এটার মতো। আরেকটা বলছে কি, আরেকটা ইন্টিজার প্যারামিটার আকারে নেবে, যেটাতে আমরা এজ রাখবো বা এজ নামে নেবে। সো আমাকে এখন দুইটা প্যারামিটার লাগবে, একটা প্যারামিটার এখন আর হবে না। সো যখন মাল্টিপল প্যারামিটার লাগবে আমাকে কি করতে হবে? কমা কমা দিয়ে প্যারামিটারগুলো এই সেম ভাবে ডিক্লেয়ার করে নিতে হবে, আর কিছু না। তারপরে বলছে নাও ডিসপ্লে দ্য নেম এন্ড দ্য এজ দ্য ফাংশন ইজ কল, when the function is called। সো আমাকে কি করতে হবে? যখন ফাংশন কল করতে হবে তখন আমাকে কি করতে হবে? একটা নেম দিতে হবে প্যারামিটার আকারে। আগে আমরা শুধুমাত্র একটা নেম দিছিলাম বা স্ট্রিং দিছিলাম, এখন কি একটা স্ট্রিংও দিতে হবে, আবার আরেকটা এজও দিতে হবে, ইন্টিজার নাম্বার। সো দুইটা দিতে হবে। সো আমরা একটু দেখি এটা কিভাবে করব। সো ফার্স্ট আমরা মেইন ফাংশনটা করব, সরি মেইন ফাংশন না, ফার্স্ট হচ্ছে আমরা এই ফাংশনটা ক্রিয়েট করব। এই ফাংশনে বলছে কি ডিসপ্লে করবে নেম আর এজ। সো আমি ফার্স্টে ক্যারেক্টার টাইপের নেমটা নিয়ে নেই, নেমটা হচ্ছে আমার একটা প্যারামিটার আগের মতো। আর নেক্সটে কি করতে হবে? একটা এজ নিতে হবে। সো কমা দিয়ে কি করতে হবে? ইন্ট এজ। সো আমি যদি এই ভ্যালুর নাম দেই এজ, আমি এই ফাংশনে এজ হিসেবে ইউজ করব। যদি এ দেই এ, সো আমি যেই নাম দিব ফাংশনের প্যারামিটারে ওই নামটাই এই ফাংশনের মধ্যে আমাদের ইউজ করতে হবে ভ্যারিয়েবল হিসেবে। সো এখন আমরা কি করব? জাস্ট প্রিন্ট করব একটা লাইন, printf name is, এটাতে আমি পার্সেন্ট s দিলাম আর কমা দিয়ে দিলাম age is, এটাতে কি পার্সেন্ট d যেহেতু ইন্টিজার, কমা দিয়ে ফার্স্টে কি হবে? স্ট্রিং এর ভ্যালু কি নেম, আর সেকেন্ডে হচ্ছে age, জাস্ট এটা দিলাম। এখানে মানে একটু অন্যভাবে করা আছে বা সেম ভাবে থাকতে পারে, আপনারা দেখে নেবেন। সো আমি জাস্ট কি করলাম? প্রিন্ট করার একটা কাজ করে ফেললাম যেটা আমাকে বলছে। আর আমাকে এখন কি করতে হবে? মেইন ফাংশনে কি করতে হবে? লিখতে হবে। মেইন ফাংশনে আমি কি করব? এটা হচ্ছে মেইন ফাংশন, এইটা কই থাকবে? এই ফাংশনের নিচে থাকবে, অর্থাৎ এইটা লেখা শেষ করার পরে নিচে থেকে লিখব। দেখলাম সাপোজ int age নামে একটা ভ্যারিয়েবল নিলাম, আর হচ্ছে ধরেন স্ট্রিং নামে স্ট্রিং নিলাম একটা, সেটার মধ্যে হচ্ছে নেম নিলাম। সো দুইটা নিলাম, এই দুইটা আমি হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এখন আমি কি করব? scanf দিয়ে হয়তো ফার্স্টে এইচটা নিয়ে নিলাম, scanf %d, অথবা ফার্স্টে আমরা ইয়ে নেই, নেমটা নেই। নেম দিলে কি হবে? নিতে হয় এইটা নিতে হয়। যদি আমাদের
মাঝখানে স্পেস থাকে। সো আমি এটা নেওয়াই হচ্ছে বেটার। আর সরি এখানে n% হবে না স্ট্রিং এর ক্ষেত্রে, জাস্ট নেমটা পাঠিয়ে দেব। একটু খেয়াল রাখবেন স্ট্রিং এর স্ক্যানফ এর ক্ষেত্রে কিন্তু n% দেওয়া লাগে না, এই জিনিসটা মাথায় রাখবেন সবাই। আর ভ্যারিয়েবল গুলোতে কিন্তু দেওয়া লাগে। সো তারপর আমি স্ট্রিং এর পরে হয়তো %d দিয়ে হচ্ছে গিয়ে h নিয়ে নিলাম। যদি মিসম্যাচ করে আপনারা ওই যে f+stdin দিয়ে নেবেন, যদি ক্যারেক্টারের পরে বা স্ট্রিং এর পরে ইন্টিজার না নিতে চান। ও ইন্টিজারের পরে ক্যারেক্টার নিতে প্রবলেম করে, এটা তো প্রবলেম করার কথা না। সো আচ্ছা ঠিক আছে, এটা তো প্রবলেম করবে না। সো আমরা কি করলাম, h নিলাম, নেম নিলাম, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিলাম। এখন জাস্ট আমি ফাংশনটা কল দেব, ফাংশনের নাম কি প্রিন্ট নেম ধরেন। সো প্রিন্ট নেম দিয়ে আমরা কি দিব, ফার্স্টে পাঠিয়ে দিতে হবে নেম, কারণ ফার্স্ট প্যারামিটার কি স্ট্রিং আছে। সো সিকোয়েন্স কিন্তু ব্রেক করা যাবে না, যেটা প্রথমে আছে প্যারামিটারে ওইটাই প্রথমে পাঠাইতে হবে এখানে, যেটা পরে আছে এটা পরে পাঠাইতে হবে। সো প্রথমে আছে নেমটা, সো নেমটা পাঠিয়ে দিই আমরা, আর পরে আছে h পাঠিয়ে দিই। এই দুইটা ভ্যারিয়েবল পাঠিয়ে দিলাম, তারপর সারা কল করবে, কল করে কাজ করবে। সো আমি যতবার এখানে নেম h পাঠাবো ততবার হচ্ছে আমার ফাংশনটা কাজ করে এই লাইনটা প্রিন্ট করবে। এটা বুঝা গেছে? এখন আরেকটা জিনিস বলি, এইখানের নেম আর এইখানের নেম, এই দুইটা ভ্যারিয়েবলের নেম সেম নাও হইতে পারে, অর্থাৎ দুইটা ভ্যারিয়েবলের নাম সেম না হইতে পারে। h এখানে থাকতে পারে, এখানে a থাকতে পারে, ডিফারেন্ট হতে পারে, বা এখানে a থাকতে পারে, এখানে h থাকতে পারে। কিন্তু আমি প্যারামিটারে যেই নাম দেব আমার ফাংশনে সেম নামে কাজ করতে হবে। আমি মেইন ফাংশনে যেই নামে রাখবো ওই নামে মেইন ফাংশনে কাজ করতে হবে। সো যেখানে যেই নাম দিব এখানে ওই নামে কাজ করতে হবে, কিন্তু নাম ডিফারেন্ট হলে প্রবলেম নাই দুইটা জায়গায়। যখনই আমি এখানে নেম আর a দিয়ে হয়তো h পাঠিয়ে দিলাম, তখনই এখানে চেঞ্জ হয়ে এসে প্যারামিটার আকারে নামগুলো চেঞ্জ হয়ে যাবে। সো তখন আর প্রবলেম করবে না। সো আমি যদি ফাংশনের প্যারামিটারে নেম h দেই তাহলে নেম h ইউজ করব, মেইন ফাংশনে যদি নেম h দেই নেম h চেঞ্জ করব। দুইটা যদি ডিফারেন্ট হয় প্রবলেম নাই, দুইটা যদি সেম হয় তাতেও কোনো প্রবলেম নাই। সো এটা আপনাদের উপর ডিপেন্ডস করে আপনারা কিভাবে কাজ করবেন। সেম রাখলেও প্রবলেম হবে না, ডিফারেন্ট রাখলেও প্রবলেম হবে না। সো যেহেতু সেম রাখলে প্রবলেম হচ্ছে না, সো সেম রাখতেই পারেন, প্রবলেম নেই। এটা বুঝতে কারো প্রবলেম আছে? যে এই ফাংশনটা বুঝতে পারতেছি না, এগুলো হচ্ছে নরমাল ফাংশন কাজ করে কিভাবে, এটার একটা ডেমো। লাস্ট ক্লাসে আমরা ইভেন অড দেখতেছিলাম। ধরেন আজকে আমরা হচ্ছে প্রাইম নাম্বারের একটা দেখব, প্রাইম নাম্বার কিভাবে ফাংশন দিয়ে করতে হয়। অথবা এর পরে যে কোডটা আছে আগে এটা দেখি, পরে কি থাকে, না ক্রিয়েট রিটার্ন দ্য সাম। আচ্ছা এটা সাম ক্যালকুলেট করতে বলছে। আচ্ছা প্রাইম নাম্বার একটু পরে দেখতেছি, আমরা সাম দেখি চলে। এখন হচ্ছে আমরা রিটার্ন দিয়ে দেখব। রিটার্ন মানে কি, আমার ফাংশন থেকে কোন একটা আউটপুট আমাকে দিবে। সো এতক্ষণ যে एग्जांपलগুলো দেখতেছিলাম সেখানে কোনো আমাকে আউটপুট দেওয়া হয়নি, অর্থাৎ ফাংশন আমাকে কোনো ভ্যালু দেয় নাই, জাস্ট সে একটা প্রিন্ট করতেছিল বা সে একটা কিছু লিখতেছিল, কোন একটা কিছু রাখতেছিল। এখন আমরা যে কাজটা করব যে ফাংশন থেকে কোন একটা ক্যালকুলেশন করে ওই ক্যালকুলেশনের রেজাল্ট আমি ফাংশন থেকে ব্যাক করে নিয়ে আসব কোথায়, যেইখানে আমি কল দেব ওইখানে। সাধারণত আমরা মেইন ফাংশনে কল দেই, মেইন ফাংশনে ব্যাক করে নিয়ে আসব। এখন এই মেইন ফাংশনে ব্যাক করার ওয়েটা হচ্ছে আমরা 1 বাই 1 দেখব। আচ্ছা এটা তোলা হয়েছে সবার পিডিএফ এ দেওয়া আছে, তারপরেও তুলে রাখেন। বলেন ছোট ব্রেক নাও, ছোট ব্রেক। আচ্ছা বস 5 মিনিট। আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি সাম রিটার্ন করা। সাম মানে আমরা হচ্ছে একটা ফাংশনের মধ্যে ভ্যালু নিব, ভ্যালু নিয়ে তাদের সামেশনটা ক্যালকুলেট করে ওইটা হচ্ছে আউটপুট হিসেবে পাবো। তার মানে আমি ধরতেই পারি যে আমাকে দুইটা নাম্বার লাগবে একটা সাম করার জন্য। এখানে বলাই আছে দুইটা নম্বরের সাম করতে হবে। সো দুইটা নাম্বার আমি কি নিব, ইউজার থেকে ইনপুট নিব মেইন ফাংশনে, তারপর ওই মেইন ফাংশন থেকে আমি আমার ফাংশনে পাঠিয়ে দিব প্যারামিটার আকারে। দেন প্যারামিটার এখানে পাঠানোর যে ভ্যালু ওগুলো আমরা যোগ করব, যোগ করে যে রেজাল্ট আসবে এইটা আমি রিটার্ন করে দিব কোন একটা মাধ্যমে। সো এখন আমরা দেখি যে 1 বাই 1 রিটার্ন বা কিভাবে কাজ করি। সো ফাংশন শেখাতে আমরা জানি। সো এখন আমরা সামেশন বের করার ট্রাই করব। void এর পরিবর্তে int আর হচ্ছে রিটার্ন করা লাগবে, ভ্যালুটা রিটার্ন, এইটাই ডিফারেন্ট। আপনার ফাংশন বেসিক্যালি কিছুই না, জাস্ট হচ্ছে একটা ওয়ে সলভ করা যেটাতে আপনি বাজার করতে পারবেন। বাকি সব আপনি সেম, এটা অলরেডি শিখে ফেলছেন বাকি সব। চলেন ফার্স্ট আমরা ফাংশনটা ক্রিয়েট করি।
ফাংশন কেন ফার্স্টে ক্রিয়েট করব, কারণ আমরা আগে জানতে হবে যে আমরা কি কাজ করব। যদি নাই ডিসাইড করতে পারি কি কাজ করব, তাহলে আমি কতগুলো ভ্যালু ইউজার থেকে নিয়ে আসবো এটা আমি বুঝতে পারবো না। সেই কারণে আমরা ফাংশন ইউজ করব। আমাকে বলছে দুইটা ভ্যালু নিতে হবে ইন্টিজার, তারপরে ওদের সামেশন রিটার্ন করতে হবে। তার মানে আমি এখানে একটা কোন একটা রেজাল্ট পাবো, যে রেজাল্ট হবে ইন্টিজার। দুইটা ইন্টিজার নাম্বার যদি যোগ করি ইন্টিজারই আসে না। সাপোজ 3 আর 5 যোগ করছেন, ভ্যালু কি ইন্টিজারই না? 8 2 + 1 করছেন, ইন্টিজার না? সো সব সময় দুটো ইন্টিজার ভ্যালু যদি সামেশন করেন ইন্টিজারই আসবে। যদি ফ্লোট চলে আসতাম হয়তো ফ্লোট টাইপের রাখতাম, বাট এখানে ইন্টিজার ছাড়া আসা পসিবল না। সো আমাদের রিটার্ন টাইপ কি হবে? ইন্টিজার। তারপরে আমি হয়তো দিলাম নাম, হয়তো দিলাম আপনি সাম নামই দিলেন অথবা সাম নাম, এরকম দিলেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, অনেকের কোশ্চেন থাকতে পারে স্যার মাঝখানে কেন একটা ক্যাপিটাল ওয়ার্ড মানে অ্যালফাবেট দিলাম। আমরা যখন মাল্টিপল ওয়ার্ড দিয়ে কোনো কিছু লিখতে চাই, ভ্যারিয়েবলের নেম, ফাংশনের নেম, কোন একটা কিছুর নেম, তখন একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড আলাদা করার জন্য পরের ওয়ার্ড থেকে যতগুলো ওয়ার্ড লিখবো আমি ওইটার ফার্স্ট লেটারটা আমরা ক্যাপিটাল দেই বা অ্যালফাবেটটা ক্যাপিটাল দেই। এইটাকে বলা হয় ক্যামেল কেস। এইটা আমরা ইন্ডাস্ট্রিতে বা ইন্টারন্যাশনালি ইউজ করি, মানে যত কোম্পানি আছে সবাই এই ফরম্যাটটা ইউজ করে যাতে সহজে দেখলে বুঝতে পারে যে এই ওয়ার্ডটা কি মিন করতেছে। সাপোজ আমি এটা দেখি সহজে বুঝতে পারবো সাম একটা ওয়ার্ড আর নাম আরেকটা ওয়ার্ড, ডিফারেন্সিয়েট করা যাচ্ছে। বাট আমি যদি সবই স্মল লিখতাম আমি কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারতাম না। সো ইজিলি ডিফারেন্সিয়েট করার জন্য আমরা এই যে লেটারের কেসটা এটা ইউজ করি, যেটাকে ক্যামেল কেস বলা হয়। উটের মতো, উট কেমন সোজা, তারপর হঠাৎ করে একটা বড় কুজ আসছে, তারপরে কুজের পরে আবার নিচে নেমে গেছে, এরকম। সো এখানে আমরা কি করব, দুইটা ভ্যারিয়েবল নিতে হবে, সরি দুইটা ভ্যালু নিতে হবে প্যারামিটার আকারে। সো আমি ধরলাম একটা হচ্ছে n1 নিলাম আর একটা হচ্ছে n2, দুইটাই কি ইন্টিজার হবে বলে দিছ আমাকে। দেন আমাকে কি করতে হবে, রেজাল্ট একটা ক্রিয়েট করতে হবে যেটাতে সামেশন থাকে। হয়তো আমি ধরেন int r নামে একটা ভ্যালুতে এই n1 + n2 করতেছি, যেটার মধ্যে রেজাল্টটা আছে আর এই রেজাল্টটাই আমাকে কি ব্যাক করে দিয়ে আসতে হবে যেখানে ফাংশন কল হবে। সো ব্যাক করার জন্য ওয়ে হচ্ছে এখানে রিটার্ন লেখা। এন্ড যেই জিনিসটা আমি রিটার্ন করতে চাই হতে পারে ডিরেক্ট নাম্বারসও হইতে পারে, আবার ডিরেক্ট ভ্যারিয়েবলও হইতে পারে, দুইটা ওয়েতেই হইতে পারে। আমাদের যেহেতু ভ্যারিয়েবল রিটার্ন করা লাগবে আউটপুট হিসেবে বা ভ্যারিয়েবলের ভ্যালু লাগবে, সো আমরা ভ্যারিয়েবলটা রিটার্ন করব। সো লিখব রিটার্ন স্পেস তারপরে ভ্যারিয়েবলের নেম। সো এটা হচ্ছে আমাদের কি ফাংশনে কোন একটা ক্যালকুলেশন করে ওই ভ্যালুটা হচ্ছে আমি পাঠিয়ে দেব আউটপুট হিসেবে। এখন এই আর কি অলওয়েজ ইন্টিজার হবে না, এই কারণেই বেসিক্যালি এখানে কিন্তু ডেটা টাইপ রিটার্ন টাইপটা আমরা ইন্ট দিচ্ছি। যদি এই রিটার্ন করার ভ্যালুটা যদি ফ্লোট হইতে পারতো কোনোভাবে তাহলে আমরা ফ্লোট দিতাম, যদি ক্যারেক্টার হইতো ক্যারেক্টার দিতাম। সো এইটার ডেটা টাইপ আর এইটার ডেটা টাইপ সেম হইতে হবে। স্যার এই আর কি মেইন ফাংশনে চলে যাবে? আর মেইন ফাংশনে যাবে না, আর এর যে ভ্যালুটা এটা আমরা মেইন ফাংশনে পাবো। এইটুকু হচ্ছে এই ফাংশন। এখন মেইন ফাংশন আমরা কিভাবে পাবো এটা হচ্ছে এখন দেখবো। সো এখন আমাদের এই ফাংশন শেষ। এই ফাংশন কারো বুঝতে প্রবলেম আছে? লাস্টে বুঝতে প্রবলেম আছে কারো? এই ফাংশনটা লাস্টের অবস্থা কিন্তু একটু খারাপ, আপনারা কিন্তু মনোযোগ দিচ্ছেন না। শুভ বুঝতে পারতেছেন? কিছু দিকে শোনা যায় না স্যার। মনে হচ্ছে না? তাহলে সামনে চলে আসেন আপনারা, যদি প্রবলেম হয়। প্রবলেম হলে সামনে চলে আসেন। দেখেন এই পর্যন্ত আমরা কি করলাম, রেজাল্ট নিয়ে আসলাম। এখন যে কাজটা করতে হবে এইটাকে আমাকে কল দিতে হবে, এই ফাংশনটাকে কল দিতে হবে। আর কলিং এর সময় আমাকে n1 আর n2 এর ভ্যালুটা পাস করতে হবে। আর কল দেওয়ার শেষ পরে যখন এই আউটপুটটা আমাকে রেজাল্টটা দিবে আর এই r এর ভ্যালুটা আমাকে একটা জায়গায় স্টোর করতে হবে যেখান থেকে আমি ইউজ করতে পারবো। সো দেখেন এটা কিভাবে করব আমরা। এরপর থেকে আমি এখানে স্টার্ট করতেছি, হ্যাশ ইনক্লুড দিলাম যেটা আমাদের লাইব্রেরি, তারপরে ইন্ট মেইন দিলাম। এখন আমি কি করলাম, সাপোজ ধরেন দুইটা নাম্বার নিলাম n1 আর হচ্ছে n2, তারপর স্ক্যানফ দিয়ে ইউজারের কাছ থেকে এই দুইটা ভ্যালু নিয়ে নিব। দুইটা ভ্যালু আমরা হচ্ছে নিয়ে নিলাম। এখন যে কাজটা করব, এই যে দুইটা ভ্যালু আমরা হচ্ছে নিয়ে নিছি, এই দুইটা ভ্যালু থেকে আমি কি করব, এই ফাংশনটা কল দিব আর প্যারামিটার আকারে পাস করে দিব দুইটা ভ্যালু। সো আমি কি করলাম, ফাংশনটা কল দিলাম, ফাংশনের নাম দিলাম কি সাম নাম দিচ্ছি আমরা। সো সাম নাম দিলাম আর n1 আর n2 কমা দিয়ে পাস করলাম, এই যে দুইটা প্যারামিটার কমা দিয়ে পাস করে দিব। এইটুকু পর্যন্ত আমরা আগের বার পর্যন্তই শিখছি। স্যার ওদিকে আমরা কি int n1 কমা না দিয়ে int n2 না দিয়ে সে না, n1 এইটাতে আমরা একসাথে করতে পারবো না।
আচ্ছা এই জিনিসটা অনেকে খেয়াল করেন, ভ্যারিয়েবলের সময় কিন্তু আমরা ইন্ট যদি হয় সেম টাইপের ডেটা টাইপ থাকলে ভ্যারিয়েবল গুলো কি কমা কমা দিয়ে লিখতে পারি, বাট এইটার ক্ষেত্রে প্যারামিটারের ক্ষেত্রে আমাকে ডিফারেন্ট ভাবে কিন্তু লিখতে হবে। আমি কিন্তু এইভাবে লিখতে পারবো না যে ইন্ট n1 n2 এভাবে কিন্তু লিখতে পারবো না। আমাকে অবশ্যই n1 এর জন্য আলাদা ইন্ট লিখতে হবে, আবার n2 এর জন্য আলাদা ইন্ট লিখতে হবে, কারণ এই দুইটা ডিফারেন্ট জিনিস মিন করে। এই কারণে হচ্ছে আমাকে দিতে হবে। ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমি একভাবে দিতে পারতাম, কারণ তারা এখানে ভ্যারিয়েবল হিসেবে সবগুলো ডিক্লেয়ার হচ্ছে, বাট এখানে কিন্তু অ্যাজ আ প্যারামিটার আলাদা আলাদা হচ্ছে ডিক্লেয়ার করা হচ্ছে, সেই কারণে আলাদা অবশ্যই দিতে হবে। একটা জিনিস স্যার, আমরা তো প্রথমবার লাইব্রেরি ফাংশন নিছি, সেকেন্ড টাইম আমরা লাইব্রেরি ফাংশনটা নিলাম কেন? এটার ফেলে এইটা? এটার ফেলে দুইবার এটার ফেলে। ও আচ্ছা, এখানে হ্যাঁ এখানে আর লাগবে না, সরি আমি উপরে দিছি, এটা আর লাগবে না, এটা অ্যাকচুয়ালি উপরেই দিতে হবে। সো আমি ওই যে অলওয়েজ লিখি ওই অনুযায়ী লিখে ফেলছি, এটা উপরেই থাকবে। হেডার ফাইল অলওয়েজ উপরেই থাকবে। আপনি যদি মেইন ফাংশনটা উপরে লেখেন তার উপরে হেডার ফাইল থাকবে, আর যদি মেইন ফাংশন না লিখে নরমাল ফাংশনটা লেখেন তার উপরে হেডার ফাইল থাকবে। অর্থাৎ আপনার ফার্স্ট লাইনে থাকবে হেডার ফাইল, তারপর থেকে সব শুরু হবে। স্যার এটা যদি প্রত্যেকবার মেইন ফাংশন থাকতে হবে? মেইন ফাংশন ছাড়া আপনার কোনো প্রোগ্রাম রান হবে না, মেইন ফাংশন মাস্ট বি থাকতে হবে। এর আগের প্রোগ্রামগুলো তো আমরা এই মেইন ফাংশন নিয়ে নিশ্চিত নিছিলাম তো, এখানেই তো মেইন ফাংশন ছিল সাইডে, খেয়াল করেন না সবগুলোতে মেইন ফাংশন ছিল, কিন্তু ছোট করে লিখছিলাম আপনি এটা খেয়াল করেন না, সবগুলো মেইন ফাংশন ছিল। আপনি যদি পিডিএফ করে একটা ফাংশন কল দিব, এরপর আবার মেইন ফাংশন নিব। যদি ফাংশন একটা ফাংশন লিখবো, লেখার পর থেকে আমরা মেইন ফাংশনটা স্টার্ট করব, স্টার্ট করে মেইন ফাংশনের মধ্যেই আমরা সবগুলো ফাংশন কল দিচ্ছিলাম। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? দুইটা ইনপুট নেওয়া হয়েছে, এখন আমি ফাংশনটা কল দিছি, কিন্তু কথা হচ্ছে এই ফাংশন কি একটা ক্যালকুলেশন করে আমাকে রেজাল্টটা ব্যাক করবে না? এখন এই রেজাল্টটা কই আসবে? এই ফাংশনের আউটপুট আসবে না? যেহেতু এই ফাংশনের আউটপুট আসবে, এই আউটপুটটাকে আমাকে একটা জায়গায় রাখতে হবে স্টোর করে। সো এই কারণে আমাকে এই আউটপুটটা যেই টাইপের ডেটা টাইপ হবে ওই টাইপের একটা ভ্যারিয়েবল নিতে হবে। সাপোজ নিলাম int result, এইখানে আমি হচ্ছে ভ্যালুটা রাখবো। এই ভ্যালুটা যদি আমি স্টোর করে না রাখি সেক্ষেত্রে একটা এরর দিবে, বলবে যে তোমার ফাংশন আমাকে একটা ভ্যালু দিচ্ছে কিন্তু তুমি এই ভ্যালুটা কোথাও রাখতেছো না। এই লাইনটা আবার লিখবে না, সবাই ভাইবেন আবার বাংলায় লেখা আসবে, এইটা আসবে না, মানে সে সামহাউ বলবে যে এইখানে একটা প্রবলেম আছে, এরর দেখাবে। কি এরর? কারণ এইখান থেকে একটা আউটপুট চলে আসতেছে কিন্তু এই আউটপুটটা আমি কোনো জায়গায় স্টোর করিনি, সো সে একটা প্রবলেম ফেস করবে। এই কারণে আমাকে একটা স্টোরেজ মানে কি একটা ভ্যারিয়েবল, যেই টাইপের আমার আউটপুটটা আসবে ওই টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে ওই ভ্যালুটা রাখতে হবে। দেন রেখে আমি যদি কোনো কাজ আরো করতে হয় করব, অথবা সিম্পলি যদি প্রিন্ট করতে হয় আমি জাস্ট প্রিন্ট করে দিব printf the sum is %d দিয়ে আমি হয়তো এইখানে রেজাল্ট লিখলাম, রেজাল্টটা হচ্ছে ভ্যারিয়েবলটা প্রিন্ট করে দিলাম। সো আমি কি করলাম, এখন কিন্তু প্রিন্টটা আর হচ্ছে নরমাল ফাংশনে লিখে দেই, এটা লিখলাম কি মেইন ফাংশনের মধ্যে, মেইন ফাংশনের মধ্যে প্রিন্ট করে সামের রেজাল্টটা প্রিন্ট করে দিলাম। সো অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, ফার্স্ট থেকে যদি একটু স্টার্ট করি, আমি আমার ফাংশনটা ক্রিয়েট করলাম, রিটার্ন যদি করা লাগে রিটার্ন টাইপটা দিলাম, রিটার্ন টাইপটা এখানে, আর এইটার টাইপটা দুইটা ভ্যারিয়েবলের টাইপটা সেম হইতে হবে, রিটার্ন করে দিলাম। আর এই মেইন ফাংশন আমি কি করলাম, ইনপুট নিলাম, যেহেতু আমাকে দুইটা প্যারামিটার মেইন ফাংশন থেকে পাস করা লাগবে, আমি আগে ফার্স্টে বলে দিছি। সো আমি এই ভ্যারিয়েবলগুলো নিয়ে নিলাম এন্ড ফাংশনের নেম দিয়ে প্যারামিটারগুলো পাস করে দিলাম, কিন্তু ফাংশনটা আমাকে একটা রেজাল্ট ব্যাক করতেছে, এই কারণে রেজাল্টটা আমাকে একটা জায়গায় রাখতে হবে। সো আমি এই কারণে একটা ভ্যারিয়েবল নিলাম int result নামে, যেহেতু ইন্টিজার রেজাল্ট আমাকে ইন্টিজার একটা আউটপুট দিচ্ছে এখান থেকে, বা রেজাল্ট আমাকে ব্যাক করতেছে, আর এই r এর ভ্যালুটা আমি পাবো। আর কিন্তু কখনো ভ্যারিয়েবল পাবো না, আপনারা যদি এখানে r দিয়ে লিখতে চান তাহলে কিন্তু r মিসম্যাচ হবে, আর কিন্তু আপনি পাচ্ছেন না, আপনি r এর যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আপনি আউটপুট পাচ্ছেন। সো আউটপুট পাবেন ভ্যালুটা আমি একটা জায়গায় রাখলাম একটা ভ্যারিয়েবলে, এন্ড ওই ভ্যারিয়েবলটা জাস্ট আমি প্রিন্ট করে দিলাম। স্যার প্রিন্টফটা যদি ইউজার ডিফাইন্ড ফাংশনটাতে আমি দিয়ে দিতাম তাহলে তো এখানে আবার মেইন ফাংশনে আলাদা করে আইডি রেজাল্ট কথাটা লেখা লাগতো না, যদি প্রিন্টফ এ আপনি প্রিন্ট করে দিতেন তাহলে লাগতো না, বাট আপনাকে কোশ্চেনে বলা হয়েছে সে একটা রেজাল্ট আমাকে ব্যাক দিবে। কারণ ব্যাক যদি না দেয় তার মানে এইখানে আপনি শেষ করে দিতেন, যদি ব্যাকের কথা না বলা হতো মেইন ফাংশনে, মানে সরি আপনার ইউজার ডিফাইন্ড ফাংশনে লিখে আপনি কমপ্লিট করে ফেলতেন, আর মেইন ফাংশনে আপনার কিছু করা লাগতো না, এই পর্যন্তই থাকতো, জাস্ট কল দিত। বাট আপনাকে বলা হয়েছে কি সে একটা রেজাল্ট রিটার্ন করবে এন্ড ওই রেজাল্টটা আপনি হচ্ছে দেখাবেন। সো এই কারণে আপনাকে রেজাল্ট রিটার্ন করে নিয়ে আসতে হবে মেইন ফাংশনে, এন্ড রিটার্ন করে নিয়ে এসে মেইন ফাংশনে এটা প্রিন্ট করে দেখাইতে হবে। এনি আদার কোশ্চেন?
যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এই প্রোগ্রামটা একটু করে দেখব আমাদের কম্পিউটারে। দেখেন আমি একটু দেখাই দিব আর কোডটা আপনাদের আপলোড করে দিব, আপনারা বাসায় গিয়ে একটু দেখাবেন। কালকে আমাদের মেবি ক্লাস আছে, সো আমরা কালকে আরেকটু প্র্যাকটিস করব এটার উপরে, তারপর আমরা ফাংশন মোটামুটি বুঝে যাব। আর নেক্সট উইকে আমরা কি একটা অ্যাসেসমেন্ট দিব ফাংশন আর স্ট্রিং এর উপরে। সো স্ট্রিং অলরেডি পড়ানো হয়েছে, স্ট্রিংটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্রবলেম থাকলে বলবেন। আর ফাংশনটা আজকে পড়ানো হলো, কালকেও পড়ানো হবে, নেক্সট উইকে এটার উপরে অ্যাসেসমেন্ট থাকবে। সো চলেন আমরা হচ্ছে এখন একটু ফাংশনের কাজটা হচ্ছে কি একটু করি। কম্পিউটারে কিভাবে করতে হয় এটা একটু দেখি আমরা। সো এট ফার্স্ট আমাদের যে কাজটা করা লাগবে, নরমালি আমাদের কোড বক্স খোলা লাগবে। সো আমরা একটু কোড বক্স ওপেন করি আগে। যাদের এখন একটু উইকনেস আছে কোড ব্লকসে কাজ করার ক্ষেত্রে তারা একটু দেখে নেন ভালো করে। তো সবার ফার্স্ট আমরা কি করব, ফাইল থেকে যাব, ফাইল থেকে গিয়ে এইখানে নিউ নামে হচ্ছে একটা অপশন আছে, এখান থেকে এমটি ফাইলে হচ্ছে ক্রিয়েট করে নিব। নেক্সট আমরা যে কাজটা করব, এই যে সেভ নামে একটা বাটন আছে, এই বাটনটা প্রেস করে আমি আমার ফাইলটা একটা জায়গায় সেভ করব। সাপোজ আমি নাম দিলাম হচ্ছে ফাংশন। এখন এই ফাইলে আমি হচ্ছে আমার কোডগুলো লিখব। কি কোড? আমাদের ফাংশন ক্রিয়েট করতে হবে। সো ফাংশনটা আমরা ক্রিয়েট করি stdio.h। ফাংশনের রিটার্ন টাইপ কি? অবশ্যই আছে একটা ইন্ট। ফাংশনের নাম দিচ্ছি সাম নাম, আর এখানে পাস করে দিচ্ছি দুইটা প্যারামিটার, একটা হচ্ছে n1 আর একটা হচ্ছে n2, এই দুইটা পাস করে দিচ্ছি। নেক্সট এখন আমরা কি করব, এই r নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি যেটার মধ্যে আমরা n1 আর n2 হচ্ছে যোগ করতেছি, আর দেন রিটার্ন করে দিচ্ছি r। সো এইটুকু কি করলাম, আমরা সামেশন করে রিটার্ন করে দিলাম, যেটা হচ্ছে আমরা ওইখানে বোর্ডে দেখে আসছি। নেক্সটে আমরা কি করব, মেইন ফাংশনটা লিখব। এখন এই মেইন ফাংশন থেকে আমরা আমাদের কলিং এর কাজটা করব, কিন্তু আমাকে প্যারামিটার আগে পাস করতে হবে, এইজন্য দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। আমি হয়তো একটু লিখে দিলাম ইউজারকে বোঝানোর জন্য যে এন্টার টু নাম্বার, যাতে ইউজার বুঝতে পারে আমি কি কাজ, তার কাছে কি ইনপুট চাচ্ছি। দেন আমি যে কাজটা করব, এখানে লিখবো scanf, দুইটা নাম্বার নিব। সো আমরা পাশাপাশি %d দুইটা দিয়ে দিতে পারি, %d, অথবা আপনি আলাদা করেও দিতে পারেন, এন্টার ফার্স্ট নাম্বার, তারপরে হচ্ছে scanf দিয়ে n1 নিলেন, তারপরে এন্টার সেকেন্ড নাম্বার scanf দিয়ে নিলেন, ওইটাও করতে পারেন আপনার ইচ্ছা। সো n1, n2 অবশ্যই n% দিতে হবে। তো এখন আমাদের কি scanf দিয়ে দুইটা ইনপুট নেওয়া শেষ ইউজারের কাছ থেকে। আমি এখন কি করব, ফাংশন কল দিব, এন্ড এই কল দিয়ে ফাংশনের ভ্যালুটা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবলে সেভ করে রাখবো। তো এখানে পাঠিয়ে দেব n1 আর n2, আর এখানে রেজাল্টে দিলাম, আর লাস্টে রেজাল্টটা হচ্ছে আমি প্রিন্ট করে দেব। সো the result or the sum is %d। এখানে আমি রেজাল্ট যে ভ্যারিয়েবলের রেজাল্টটা পাচ্ছি ফাংশন থেকে, ওইটা রেখে নিলাম। সো এইটুকু কাজই হচ্ছে আমরা যেটা বোর্ডে করলাম, সেম কাজটুকুই এখানে আমরা করলাম। এখন হচ্ছে আমরা একটু বিল্ড এন্ড রান করে দেখি যে আমাদের কোডটা ঠিকমতো কাজ করতেছে কিনা। সো দেখেন এখন কিন্তু আমাদের দুইটা নাম্বার দিতে হবে। সাপোজ আমি দিলাম 10 and 20। সো দেখেন the sum is 30, তার মানে আমাদের ফাংশন কল হচ্ছে, কল হয়ে প্যারামিটার আকারে n1 আর n2 চলে যাচ্ছে, দুইটা সামেশন হয়ে এটা আবার কি রিটার্ন করতেছে r এর মাধ্যমে। r এর ভ্যালুটা আবার আমরা কোথায় রাখতেছি, রেজাল্ট ভ্যারিয়েবলে রাখলাম এখানে কলিং এর সময়, এই ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি এই রেজাল্টে। সো এই রেজাল্টের ভ্যালুতেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে ক্যালকুলেশনের পরে রেজাল্টটা আমরা নিয়ে আসতে পারতেছি। সো এইভাবেই কিন্তু আমরা ফাংশন কল করে ফাংশনের ওয়াইজ কোনো ক্যালকুলেশন সাবমিট করতে পারি, বা ক্যালকুলেশন করে আমরা মেইন ফাংশনে ওইটা নিয়ে আরো কাজ করতে পারি, অথবা প্রিন্ট করে ভাবে দেখাইতে পারি। এই পর্যন্ত কার কোনো প্রবলেম আছে? লাস্টে একদম কারো কোনো প্রবলেম? যদি না থাকে তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো।
আমরা নেক্সট ক্লাসে কালকে অর্থাৎ কালকে থিওরি ক্লাসে আমরা একটু প্র্যাকটিস করব, দেন নেক্সট উইকে আমাদের কিন্তু অ্যাসেসমেন্ট থাকবে। আমি কিন্তু অ্যাসেসমেন্টের কথা নেক্সটে যদি মনে না করাই আপনারা কিন্তু মনে রাখবেন যে নেক্সট ক্লাসে আমাদের একটা অ্যাসেসমেন্ট আছে, এই অ্যাসেসমেন্টটা আমাদের দিতে হবে। সেম ওয়েতে আজকে সিঙ্গেল পিসে একজন বসবেন, ফাংশন অথবা স্ট্রিং থেকে প্রবলেমস দেওয়া হবে, ওইটা সলভ করবেন। সেম রুলস সেম ভাবে সেম টাইম। কারো কোনো কিছু বলার আছে? আচ্ছা, এই কোডটা আমি আপলোড করে দিচ্ছি ইআরপি তে, আপনারা জিপ ফাইলটা একটু আনজিপ করে নেবেন। জিপ ফাইল কি এক্সট্রাক্ট করতে পারেন সবাই? পারেন না? আচ্ছা, আমি একটু দেখাই দিই তাহলে আপনাদের। উইন্ডোর নামে একটা সফটওয়্যার আছে, এটা ইউজ করতে পারেন, অথবা নরমালি উইন্ডোজ এরও সফটওয়্যার আছে। আচ্ছা, ধরেন এই প্রোগ্রামটা আমি একটু আপলোড করে দিচ্ছি আগে। এই প্রোগ্রামটার নাম হচ্ছে, ধরেন আমি সেভ করছি হচ্ছে সাম ফাঙ্ক নামে, এই যে ফাংশন, সরি এইখানে এইটা আমি ধরেন একটা জিপ ফাইল করে নিছি, এই যে এইটা। সো আপনারা যখন ডাউনলোড করবেন আপনাদের ইআরপি তে, তখন আপনারা হচ্ছে এইরকম ভাবে একটা ফাইল দেখতে পারবেন। এই যে এখন এই ফাইলটা আপনাদের এইরকম আইকনও থাকতে পারে, অথবা এরকম সাদাও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। আপনার কাছে যদি উইন্ডার নামে একটা সফটওয়্যার থাকে, উইন্ডার হচ্ছে গিয়ে এইরকম দেখতে, আমি একটু ক্রোমে দেখাই, এই সফটওয়্যারটা সবাই ডাউনলোড করে নেবেন তাহলে বেটার হয়। উইন্ডার যে সফটওয়্যারটা, এটা ফ্রি সফটওয়্যার ভার্সনও পাওয়া যায়, আপনারা ফ্রিটা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে। জাস্ট ক্লিক করে এখান থেকে আপনি এই ফার্স্টটা ডাউনলোড করে নিলেই কাজ হয়ে যাবে। সো আপনারা ডাউনলোড করে এটা ইউজ করতে পারেন, অথবা উইন্ডোজের নিজস্ব চলে আসে, নিজস্ব আছে, ওইটাও ইউজ করতে পারেন। সো এরকম ফাইল যখন থাকবে আপনি কি করবেন, রাইট বাটন প্রেস করে এইখানে হচ্ছে গিয়ে এই এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট টু ফাংশন, এই যে কোনো একটা দিবেন। সো উইন্ডোরটা দেখে আপনারা এখানে কি করবেন, এই এক্সট্রাক্ট হেয়ার দিবেন। এইটা যখন ক্লিক করবেন সে ফাইলটা কি করবে, এক্সট্রাক্ট করে নিয়ে আসবে। যেহেতু এখানে সেম ফাইল, এই জন্য একটা ইয়েস এর অপশন আসছে, আপনাদের কিন্তু এটা আসবে না। ধরেন আমি যদি এটা অন্য জায়গায় নিয়ে যাই, ধরেন এইখানে নিয়ে যাচ্ছি, এইখানে গিয়ে আমি রাইট ক্লিক করে লিখলাম এক্সট্রাক্ট হেয়ার, দেখেন একটা ফাইল চলে আসছে। এই ফাইলটাই কিন্তু আপনাদের সি প্রোগ্রামিং এর ফাইল, যেটা আপনারা কোড ব্লকস ওপেন করেন। এটাই যদি আপনারা ওপেন করেন তাহলে কিন্তু আপনারা ওই সেম জায়গায় দেখতে পারবেন। এটা এত কিছু করা লাগবে না, আমি জাস্ট অন করার জন্য এটা দেখাচ্ছি, এটা আপনাদের দরকার হবে না। সো আপনি যখন এই ফাইলটা ওপেন করবেন তখনই আপনার কোড ব্লকসে রান হবে, আর না রান হলে আপনি নোটপ্যাড অন করতে পারবেন। সো এই কোডটা কিন্তু এখানে চলে আসছে। সো যারা জিপ করতে পারেন না, আনজিপ করতে পারেন না, জাস্ট এখানে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার দিবেন, তাহলে এই ফাইলটা চলে আসবে, এন্ড এরপরে ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে ফাইলটা। সো আমি হচ্ছে এই ফাইলটা আপনাদের আপলোড করে দিচ্ছি, আপনারা বাসায় গিয়ে এটা ডাউনলোড করে নিজেরা একটু প্র্যাকটিস করবেন, এটার মতো করে করতে দেখবেন ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা। স্যার, কম্পিউটারে সমস্যা আছে।